স্লোগান তিনি দিয়েছিলেন। এটা নিয়ে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন এবং তিনি বলছেন যে রাজ্যের একজন মন্ত্রী জনসংখ্যা বাড়ানোর ডাক দিচ্ছেন, নির্দিষ্টভাবে কোনো উদ্দেশ্য নিয়ে করছেন। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনা হোক এবং এই ধরনের বিষয়গুলির উপর নজর রাখেন। কি বলবেন? তখন এর ওপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো এই মুহূর্তে করা যায় না। তার কারণ হচ্ছে কারুর সঙ্গে লড়া, অন্য দেশের সঙ্গে লড়া, কোন দেশের সঙ্গে লড়া, যদি কোথাও আদৌ কোনো লড়াই থাকে তো আমরা তো কেউ যুদ্ধ চাই না। তো যদি লড়াই থাকে তার সঙ্গে দেশের পরিকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এর নানা পথ এবং পদ্ধতি আছে। এখন যিনি ওই মন্তব্য করেছেন তিনি কি রসিকতা করতে গিয়ে বা সিরিয়াসলি যদি বলে থাকেন কি ভেবে বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার। আবার বিরোধী দলনেতা এইসব ধরনের কথাবার্তার জন্য ওত পেতে বসে থাকেন তাদের ব্যাপার। আমরা শুধু এইটুকু মনে করি দেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে একটা শক্তি হিসেবে মাথা তোলার, সে যে দেশই প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকুক, তার জন্য সম্পূর্ণ একটা বিকল্প পদ্ধতি আছে যার সঙ্গে হিংসা বা অবৈজ্ঞানিক পদ্ধতির কোনো সম্পর্ক নেই। ফলে এর বাইরে কে কি মন্তব্য করলেন, তার উত্তরে কে কি বললেন, এ নিয়ে কোনো মন্তব্য হতে পারে না। এই যে ওপারের সংখ্যালঘু হোক বা এপারের সংখ্যালঘু যাই হোক না কেন, কোথাও কি এটা ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে? ভোট ব্যাংকে এই অত্যাচারকে দেখে কি ভোট ব্যাংকের রাজনীতি তৈরি হচ্ছে? দেখুন, এটা এইভাবে বলা খুব মুশকিল। আমরা এইটুকু শুধু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে আমরা যেভাবে রেখেছি, আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে সবথেকে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অতীতের সঙ্গে তুলনায় এবং অন্য রাজ্যের সঙ্গে তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণ, সংহতি সম্প্রীতি রক্ষা করে পশ্চিমবঙ্গ চলে। এবার অন্য কোথাও, সে ভারতবর্ষের অন্য প্রান্ত হতে পারে বা অন্য কোনো প্রতিবেশী দেশ হতে পারে, তো সেখানে যদি কখনো এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু এরম একটা যদি ভেদাভেদ তৈরির রাজনৈতিক বাতাবরণ হয়, তো তার কিছুটা আপাতভাবে তার কিছুটা আঁচ, প্রভাব, চিত্তচাঞ্চল্য তো সে তো সমাজে আসতে পারে। কিন্তু বাংলার রাজনীতিবিদরা, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শাসক দল, বাংলার মানুষ অত্যন্ত সচেতন। তাই কোনো অশুভ শক্তি এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু ভেদাভেদের চেষ্টা করে রাজনীতির কোনো প্ররোচনা দিলেও মানুষ তাতে সাড়া দেন না এবং সম্প্রীতিটা আলটিমেটলি বাংলায় রক্ষা করা যায়। কারা গ্রেফতার করেছে? তাহলে তো সাফল্য এটা। কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে বাংলাদেশ থেকে আসা কোনো বিএনপি নেতা বা কাউকে, যাকে নাকি কেউ খুঁজছিল ইত্যাদি ইত্যাদি, কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে, এটা তো কলকাতা পুলিশ ভালো কাজ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের কেউ কলকাতা অবধি এসে থাকে, তার জন্য আঙুলটা কার দিকে উঠবে? সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের দিকে, নাকি যারা ধরলো তাকে কলকাতা পুলিশ রাজ্য সরকারের দিকে? যদি বাংলাদেশ থেকে কেউ ঢোকে, যদি কেউ ভুয়ো পাসপোর্ট বা আসল পাসপোর্ট বা আধার কার্ড এখানকার সব তৈরি করে দেখায়, তো পাসপোর্ট কাদের দায়িত্ব? আধার কার্ড কাদের দায়িত্ব? কারা চেক করবে? সব তো কেন্দ্রীয় এজেন্সি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ থেকে কোনো অনভিপ্রেত কেউ ঢুকে থাকে, ঢুকলো কি করে? এটা তো যারা সীমান্ত পাহারা দেয়, জল, স্থল এবং আকাশপথ, যারা সীমান্ত পাহারা দেয় তারা তো কেন্দ্রের এজেন্সি। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তো বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় না। ফলে অনুপ্রবেশ বিষয়টা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। যদি অনুপ্রবেশ থাকে তাহলে এটার জন্য দায়ী কেন্দ্রের সরকার, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। এবং তারা একটা জায়গায় এসে পড়ার পর তারা ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে এবং সেখানে কলকাতা পুলিশের দক্ষতা যে সেখান থেকে তাকে ধরেছে। আপনি কলকাতা পুলিশের দক্ষতার কথা বলছেন, গত 2 বছর ধরে এই ব্যক্তি নকল আই কার্ড বানালো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেললো,
দেশের নাগরিকত্বের সমস্ত নথি যেগুলো দরকার সব পেয়ে গেল, 2 বছর ধরে কলকাতা শহরে থাকলো, কলকাতা পুলিশ টের পেল না। কি করে পাবে? সেফ জোন। না না, কি করে পাবে? এটা কি সম্ভব নাকি? একটা সমাজ এত বড় একটা জনবহুল এলাকা, সেখানে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সে আজকে ঢুকলো কালকেই ধরা পড়লো, নির্দিষ্ট কোনো সূত্র ছাড়া দুম করে এইভাবে ধরা অসম্ভব ব্যাপার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখনই বিষয়টা জানতে পেরেছে, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আর তো কেউ করেনি। এরম তো নয় যে সেন্ট্রাল আইবি এসে ধরেছে তো কলকাতা পুলিশ। না ধরা পড়লে কেন ধরেনি, ধরা পড়লে কেন দেরি? আরে আসলটা বলুন, কি করে ঢুকলো? সেটা তো কেন্দ্রীয় সরকারের, আসলটা তো কেন্দ্রীয় সরকারের। ঢুকলো কি করে? যদি এখানে সে বানাবার জন্য ঢোকে এবং ফলস ডকুমেন্ট তৈরি করে, ফেক ডকুমেন্ট তৈরি করে, ও ঢুকলো কি করে? সীমানাটা পার হয়ে ঢুকলো কি করে? সেখানে তো বিএসএফ আছে। তাহলে ঢোকার দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের। তো তার 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 ফেলিওরটা তো তাদের দেখতে হবে। এবং পাসপোর্ট বা আধার বা এই ধরনের ডকুমেন্টেশনগুলো, এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের অধীন, এগুলো তো রাজ্য সরকারের নয়। পাল্টা যদিও বিজেপির তরফে একটা মন্তব্য করা হচ্ছে যে বারবার করে বলা হয়েছিল যে বর্ডার আউটপোস্ট তৈরি করার জন্য জমি দেওয়ার জন্য, সেই জমিটা দেওয়া হচ্ছে না, তাই নজরদারির জন্য সুরক্ষা হবে সেটাও তৈরি করা যাচ্ছে না। সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। কাঁটা তার, সেটাই কেন্দ্রীয় সরকার পরিপূর্ণভাবে ব্যবহার করছে না। বিএসএফ এর জায়গায় গাফিলতি থাকছে। যে গেটগুলি খোলা বন্ধ, সেখান থেকে নিয়মের বাইরে গিয়ে ঢোকা বেরোনোর অভিযোগ আসছে। তো সেগুলো তো দেখতে হবে। আর আইন বদল করে আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার, এখন বিএসএফ সীমান্ত থেকে 50 কিলোমিটার অবধি করে নিয়েছে নিজেদের জুরিসডিকশন। তারপরেও বলছে আমরা করতে পারছি না। এটা কোনো বিশ্বাসযোগ্য? সীমান্ত থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ নতুন আইন করে এনেছে, সীমান্ত থেকে 50 কিলোমিটার। আর এখন বলছে আমরা কি করব, আমাদের এই হয়নি। পুরোটাই রয়েছে কাঁটাতার, সীমান্তের জমি কাঁটাতার। আপনারা যখন ইচ্ছে যেখানে ইচ্ছে বসান, যা যা আউটপোস্ট তৈরি আছে। এবার কোনটা বড় করবেন ছোট করবেন সেগুলো সব আলাদা ব্যাপার, কিন্তু যা যা দরকার সেগুলো তো রয়েছে। তাহলে করছেন না কেন সেগুলো? কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের লোক, আমি ধরে নিচ্ছি 2 বছর আগে এসেও ছিল, কিন্তু একটা শ্রেণী, একটা চক্র তো অবশ্যই রয়েছে যারা এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে এখানে, সেটা সব জায়গায়, সেটা যদি কোথাও কোনো চক্র থাকে না, সেই চক্র যদি থেকে থাকে, এই ধরনের জিনিস ভারতবর্ষের সর্বত্র এবং কার্যত দেখা যায় অন্য দেশেও এরকম 2-1টা চক্র আছে। এবার আপনার কাছে যখন যে মানুষরা আসছেন বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইতে, আপনি কি করবেন? আপনি কি দেখতে চাইবেন তার? সে আপনার কাছে কেউ এসে পড়ছে, তার মানে তো সে এই দেশের নাগরিক বলেই মনে হবে, কারণ তাকে তো বিএসএফ ঢুকতে দিয়েছে এই রাজ্যে। সে তো নয় জলপথে, নয় স্থলপথে, নয় আকাশপথে, এয়ারপোর্ট পার হয়ে তো এসছে। তো আপনি এবার সেই জায়গাটায় যদি কেউ কোনো অনিয়মে সহযোগিতা করে থাকে, পুলিশ তাদেরকে নিশ্চয়ই খুঁজবে। এই যখন ধরা পড়েছে, তাহলে একে যারা ফেক তৈরি করে দিয়েছে, আপনি যদি দেখবেন এটা কোনো নতুন নয়। আপনাদের প্রশ্ন বা আপনাদের কভারেজ শুনলে মনে হয় আপনারা সবাই মঙ্গল গ্রহ থেকে এসছেন, নইলে আমরা মঙ্গল গ্রহ থেকে এসছি। এই যে ফেক পাসপোর্ট চক্র কোন যুগে ধরা পড়েনি আমাকে বলুন তো? কোন যুগে ধরা পড়েনি? কোন রাজ্যে ধরা পড়েনি? সমাজ এত বড়, তার মধ্যে খারাপ কাজের লোক তো থাকে, এবং সেই খারাপ কাজের লোক যেগুলো করছে পুলিশ সোর্সে সেগুলো জানতে পারলে পুলিশ তো ধরলো। এই তো নয় যে পুলিশ ধরেনি। তা পুলিশ যদি একে ধরতে পারে, তাহলে পুলিশ নিশ্চয়ই, পুলিশের কাছে এটাও এতক্ষণে চলে এসছে, বা পুলিশ সেই জাল বিছোচ্ছে যে একে এই বেআইনি জিনিসগুলো করতে সহযোগিতা করলো কারা। কিন্তু তার আগে ওইটা তো আসতে হবে যে সীমান্ত দিয়ে ঢুকছে কি করে। তারপরে তো আমাদের দেশে কে খারাপ কাজ করলো, কে আড়াল করলো, কে আশ্রয় দিল, কে তৈরি করে দিল, নিশ্চয়ই ধরা হবে। কিন্তু সীমান্ত দিয়ে বারবার বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশটা হচ্ছে কি করে? কেন্দ্রীয় সরকার করছে কি? বিজেপি নেতাদের মারার জন্য নকশালবাড়ির এক তৃণমূল নেতার কাছে রাশিয়ার এক রাসায়নিক পদার্থ। দেখুন, অর্জুন সিং এই ব্যাপারটায়, মানে এই বোমা বা এইগুলো যে কোনো কারণেই হোক, আমি জানি না কেন, এ ব্যাপারে ওনার একটা
উনি বিশেষজ্ঞ, উনি এই ব্যাপারটা খোলসা করে বলতে পারেন। এখন উনি যে পরমাণু বোমা, ইউরেনিয়াম, তেজস্ক্রিয়তার বিষয়েও যে একটা বড় বিশেষজ্ঞ, সেটা আমরা ক্রমশ জানতে পারছি। মানে সাধারণত ওই নৈহাটি ভাটপাড়া যে দুম করে ফেটে গেল ওইটার উপর বিশেষজ্ঞ তা নয়, একেবারে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, হিরোশিমা, নাগাসাকি, ইউরেনিয়াম, তেজস্ক্রিয়তা, পরমাণু বোমা, এই ব্যাপারটাও কিন্তু অর্জুন সিংয়ের একটা অত্যন্ত গভীর পর্যবেক্ষণ এবং জ্ঞান রয়েছে। তার বেসিসে উনি হয়তো কিছু বলেছেন যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না। উত্তরবঙ্গে এই নকশালবাড়িতে যে মেলা ক্যালিফোর্নিয়াম ধাতু, সেটা জাল হতে পারে বলে আশঙ্কা করছেন ওখানে তদন্তকারীরা, যারা তদন্ত করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যদি জাল হয় তাহলে সেটা নিয়ে ব্যবসা করছিলেন ওই তৃণমূলের যে নেতা যাকে অ্যারেস্ট করেছে। দেখুন, এগুলো সব অদ্ভুত ব্যাপার। এখন প্রথমেই কে তৃণমূল, কে অমুক, একটা ঘটনা কি ঘটেছে সেটা পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, কি বিষয় একটা রটিয়ে দিল, সেটা ব্রেকিং হয়ে যাচ্ছে, পরে বলা হচ্ছে না ওটা ঠিক নয়, তাহলে এটা হচ্ছে ঠিক। এখন কে ঠিক করেছে, কে ভুল বলেছে, তদন্তটাকে শেষ করতে দিন। যদি কোনো ভুয়ো খবর থাকে, ভুল ধারণা থাকে, তাহলে ভুল। আর যদি খবর ঠিক হয়, কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকে, তাহলে দল মত নির্বিশেষে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের কেউ কোনো অন্যায় করে থাকলেও পুলিশ সমান ব্যবস্থা নেবে। রুদ্রনীল ঘোষ তিনি আজকে বলছেন যে সদস্যতার জন্য অন্য কাজে কম মন দেব, এটা চলবে না। এবং তিনি বলছেন ভীতু মানুষের লড়াইতে ভয় লাগছে, নির্ভয় যে মানুষ তার হাতে দলের নেতৃত্ব দিতে হবে, দলের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং মানে তাদের আরও ক্রাইটেরিয়া থাকা উচিত, নির্ভয়ে টানা 5 বছর যারা এক দলে রাজনীতি করবে। মানে এই ধরনের বিজেপির যে এই যে বিভিন্ন কন্ডিশন, বিজেপি খুঁজে পাচ্ছে না, বিজেপি সদস্য খুঁজে পাচ্ছে না, একজন এক এক রকম বলছেন। দিল্লির নেতারা এসে একটু বকে দিচ্ছেন, কি হলো 1 কোটি বলা হয়েছে, 1 লাখ হয়েছে, কোথায় সদস্য? পাচ্ছে না। কেউ বিয়ে বাড়িতে গিয়ে নতুন বর বউকে বলছে একটা মিসড কল দিন না, আপনি তাহলে সদস্য হয়ে যাবেন। আবার কেউ বলছেন যে যাদের নির্ভয় হতে হবে, অমুক হতে হবে, তমুক হতে হবে। আমার মনে হয় ওটাকে তার সঙ্গে একটু যোগ করে দেওয়া ভালো, যে একদম নির্ভয়ে টানা 5 বছর বা 6 বছর একই দল করেছে, এইরকম একটা রেকর্ড রাখলে মনে হয় তাতে তো আরও কমে যাবে। বলছি সৌগত রায় লোকসভার সচিবালয়ে চিঠি দিয়েছেন, বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন বলে। বিষয়টি সৌগতের সেখানে তৃণমূলের সঙ্গে আলোচনা না করে সৌগত রায় চিঠি দিয়েছে বলে জানা যাচ্ছে, এটা কি উচিত? এই বিষয়টা আমাদের সংসদীয় দল দেখছে। লোকসভার দলনেতা রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। বাংলাদেশের বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় গোড়াতেই বলে দিয়েছেন যে এটা কেন্দ্রীয় সরকার যা করবে, প্রথাগতভাবে রাজ্য সরকার, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, ওর ভেতরে যেটাই চলছে আমরা মনে করতে পারি খারাপ ঘটনা, আমরা বলতে পারি খারাপ ঘটনা, কিন্তু আমাদের এখানে কিছু করণীয় নেই। ফলে কেন্দ্রীয় সরকারই যা করার করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো সাংসদ ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেন, তো সেগুলো আমাদের সংসদীয় দল যেটা রয়েছে, চেয়ারপারসন, লোকসভার দলনেতা, রাজ্যসভার দলনেতা, চিফ হুইপরা, তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে বিষয়টি সংসদীয় দল বলবে, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। হুমায়ুন কবির গতকাল তিনি শোকজের উত্তর দিয়েছেন 5 লাইন। দেখুন, হুমায়ুন কবির, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি বলছি হুমায়ুন কবির তার ওই জেলা নিয়ে তার কোনো একটা বক্তব্য আছে এবং সেটা থাকতেই পারে, দলের কোনো একটা সংগঠনের বিষয় নিয়ে কিছু বক্তব্য আছে, তার উপর মান অভিমান রাগ থেকে তিনি 2-1টি কথা বলছেন। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে চিঠি দিয়েছেন, তিনি তার উত্তর দিয়েছেন। তার যে বিষয়গুলো আছে সেগুলো একেবারেই তার জেলার সাংগঠনিক বিষয়, সেটা শীর্ষ নেতৃত্ব বিষয়টা দেখছেন। হুমায়ুন কবির আজকেও বলেছে, মানে বিস্ফোরক বলছে। আমি আপনার আগাম প্রশ্নটা ধরেই আমি আগাম উত্তর দিয়েছি। আমি তবু আরেকবার কোশ্চেনটা করছি যে অন্য কিছু করবেন। হ্যাঁ, প্রয়োজনে রেজিনগর বেলডাঙ্গা 2 কেন্দ্র থেকেই দাঁড়াবো আগামী বিধানসভায়। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন, রাজনীতির ময়দান থেকে এক চুল সরব না। দেখুন, এখন ওনাকে তো কেউ সরতে বলেনি। এখন উনি যদি ছায়ার সঙ্গে যুদ্ধ করেন সেটা ওনার প্রবলেম। আমি আবার বলছি, হুমায়ুন কবির মুর্শিদাবাদের, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকেই নেত্রী মানেন। ওনার জেলার কিছু সমস্যা, ওনার বক্তব্য কিছু রয়েছে,
ওনার কিছু বক্তব্য, কিছু দাবি ইত্যাদি রয়েছে, এবং সংগঠনের যা হয় সকলকে নিয়ে চলার একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওনার গোটা রাগ বলুন, অভিমান বলুন, ক্ষোভ বলুন, তার সংগঠনের, জেলা সংগঠনের দু একটি ব্লক এবং জেলা কিছু বিষয় নিয়ে, তো এখন তার উপর ওখানে তাকে শোকজের চিঠি দিয়েছে, তার উত্তর দিয়েছে, তারপরেও যদি কিছু বলে থাকেন সেটা দল দেখে নেবে। আচ্ছা, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমান করা হচ্ছে, এই নিরিখে উত্তর কলকাতার বেসরকারি একটি হাসপাতাল তারা বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশিদের তারা চিকিৎসা পরিষেবা দেবে না। এসব নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা কি আইনত বলতে পারে কোনো হাসপাতাল? এটা এখন কোনো মানে কোনো সরকারি হাসপাতাল কখনোই এ ধরনের কোনো বক্তব্য রাখেননি। এবার কোন বেসরকারি বা অন্য সংস্থা তারা কে কী বলেছে তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হতে পারে না। এখন এখানে একটা নীতিগত সমস্যা থাকে, এখানে পলিসির বিষয় রয়েছে। এখন কোনো অসুস্থ মানুষ, অসুস্থ রোগী কোনো সেবা প্রতিষ্ঠানের সামনে এসে পৌঁছলে তাকে তিনি কোথা থেকে এসছেন, কী এসছেন, তার উপর বিচার করে ফিরিয়ে দেয়া, সেটা কতখানি নৈতিক দিক থেকে ঠিক, এটা এখন একটা যেহেতু প্রচার চলছে, প্রচারের সঙ্গে হাওয়ায় থাকতে কোনো সংস্থা একটা সস্তা রাজনীতির জন্য এসব বলতে পারে। কিন্তু যদি মানবিকতার ক্ষেত্রে দেখা হয় তাহলে একসঙ্গে বলা হোক যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের নেব না, আর বাংলা থেকে যারা আসবে তাদের ফ্রি বা 75% ডিসকাউন্ট। তো সেটা করলে তো আরও সুবিধা হয়, তাহলে বাংলার প্রতি প্রেমটা আরও মানে খুব ভালোভাবে দেখানো যায় যে আমরা মানে বাংলাদেশটা, তাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের রোগী দেখবেন না, কিন্তু বাংলার রোগী গেলে যা বিল হবে 80% ডিসকাউন্ট, কারণ আমরা বাংলার সঙ্গে আছি। বলছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিষ্ণুপুর মানে আমাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় ডাক্তারদের কর্মসূচি, অন্যদিকে তৃণমূলও জোড়া কর্মসূচি করলো। অন্যদিকে মানেটা কি? সবটাই তো একদিক। হ্যাঁ, মানে কলকাতায় তো কোথাও কি না কোনো বিষয় না, কোথাও কোনো তুলনার বিষয় নেই, সংঘাতের বিষয় নেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি তার লোকসভা কেন্দ্রে চিকিৎসা পরিষেবার জন্য একটি কর্মসূচি, বৃহৎ কর্মসূচি নিয়েছেন। তার সঙ্গে কোথায় সংঘাত, কেন তুলনা করছেন? ওয়াকফ যেটা কেন্দ্রের নীতি, তার বিরুদ্ধে হয়েছে তৃণমূলের সমাবেশ। আবার যেটা মহিলাদের অপরাজিতা বিল, সেটা অবিলম্বে মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল সর্বত্র হয়েছে। আবার ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখানকার সাংসদ তার লোকসভা কেন্দ্রে সেখানকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে সেবাশ্রয়ের যে স্কিম, তিনি সেখানে একটা বৃহৎ কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে দয়া করে কোনো সংঘাত, কোনো এদিক ওদিক, কোনো তুলনা, এগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করবেন। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্যপাল উপনির্বাচনে যে 6 জন তৃণমূল প্রার্থী জিতেছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন, সিদ্ধান্ত হচ্ছে রাজ্যমন্ত্রীতে আমাকে জানানো হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠান যাবেন না, তিনি বয়কট করছেন, বলবেন? তো ভালো তো, উনি আচ্ছা গেলেই বা কী করবেন, মানে গেলে ওনাকে কি করতে হবে? গেলে তৃণমূলের 6টা আসনে নির্বাচন হয়েছে, 6 জন শপথ নেবেন তৃণমূলের, বিধানসভায় তৃণমূল 6 জন বাড়বে, শপথের পর 6 জন তৃণমূল বিধায়ককে ওনাকে অভিনন্দন জানাতে হবে। বসে বসে এগুলো দেখা তো মানে মানসিক একটা কষ্টেরও, সেটা অ্যাভয়েড করার জন্য যদি কেউ না যায় তার ব্যাপার। বলছি আমার শেষ প্রশ্ন, কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে দিল্লির সঙ্গে সংঘাতের আবহে রাজ্যকে টাকা দিল কেন্দ্র সরকার, সড়ক যোজনায় বাংলাকে 1400 কোটি টাকা বরাদ্দ করবে। কোনো কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দয়া করেনি, যেটা বিভিন্ন খাতের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখছে। বাংলা থেকে বিপুল পরিমাণ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না। 100 দিন দেয়নি, আবাস দেয়নি, সড়ক দেয়নি, প্রাকৃতিক দুর্যোগের প্রাপ্য দেয়নি, বহু স্কিমের টাকা আটকে আছে। মাঝে মাঝে আমরা যখন প্রবল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দল যখন পুরো চাপটা দেন, তো তখন মাঝে মধ্যে কিছু টাকা ছাড়ে। তার মানে এই নয় যে ওরা বিরাট টাকা ছাড়লো, আসল কাজের সময় টাকাটা ছাড়ছে না, দেরি করে করে ছাড়লে সেই ক্ষয়ক্ষতিগুলো তো আরও বেড়েই যায়। যে জায়গাগুলোর, যে প্রজেক্টগুলো, যে প্রকল্পগুলো রয়েছে, যে করণীয়গুলো রয়েছে,
সেগুলোর মানে প্রয়োজন ততক্ষণে আরও বেড়ে যায়। বলছি ইন্ডিয়ান ইকোনমি কমছে, 5 ট্রিলিয়নে তাহলে কি হবে এটা নিয়ে কেন্দ্র? হ্যাঁ, যা সমীক্ষা উঠে এসেছে তাতে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক হাল খুব খারাপ। অর্থনীতির যা যা সূচক আছে সেগুলো কিন্তু নেতিবাচক দিকে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও আপনারা দেখবেন সারা ভারতের যা গড় তার উল্টো দিকে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু ইতিবাচক অভিমুখ রেখেছে সূচকের। কিন্তু সারা ভারতবর্ষে আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের সমস্ত নীতি, শিল্প, কৃষি, অর্থনীতি, শ্রম, যে ধাপে বিভিন্ন ক্ষেত্রের শিল্প বা কৃষির মধ্যেও যে বিভিন্ন ভাগ আছে, এগুলোতে জনবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বড় বড় কর্পোরেট হাউসের তাদের হয়ে কাজ করছেন। আজকে বিপুল টাকা যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে চলে যাচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসের কাছে, আর রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার সেই ঋণ মকুব করছেন, এতে বিপুল ঘাটতি 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 নানাভাবে, এটা একটা পদ্ধতি নানাভাবে বাড়তে যাচ্ছে এবং দেশের অর্থনীতি বিপজ্জনক জায়গায়, বিজেপির হাতে নিরাপদ নয় এবং দেশের অর্থনীতির হাল যথেষ্ট উদ্বেগজনক। মাদারিঘাটে যে ফল প্রকাশিত হলো তাতে দেখা যাচ্ছে চা বাগানের 100টার যে বুথ রয়েছে সেই বুথের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80রও বেশি বুথে, মানে প্রায় 81টা বুথে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তাহলে কি চা বাগান, যেখানে একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগে অনেক চা সুন্দরী মানে সরকারের পক্ষ থেকে অনেক প্রকল্প করা হয়েছে, কিন্তু তাতেও মন পাওয়া যায়নি চা বাগানে, এইটা কি পরিবর্তন হচ্ছে? দেখুন, আমরা খুব স্পষ্টভাবে বলি, এই মাদারিহাট যে টি বেল্ট আছে ওখানে, ওটা একটা নমুনা মাত্র। ধরুন, যদি মাদারিহাট বিধানসভায় চা বাগান অধ্যুষিত বুথ আছে 100টি। মাদারিহাট বিধানসভায় চা বাগান অধ্যুষিত বুথ আছে 100টি। তার মধ্যে এবার 81টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড নিয়েছে। 81টিতে 100টা বুথ চা বাগান এলাকায়, 81টাতে তৃণমূল জিতেছে, বিজেপি 19টায় জিতেছে। তৃণমূল মোট ভোট পেয়েছে 35,338 এই চা বাগানের বুথগুলিতে। সেখানে বিজেপি ভোট পেয়েছে 15,000 কম, মাত্র 20,605। ফলে এই 100টা চা বাগান এরিয়ার যে বুথ, তাতে 14,733 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উল্টো দিকে 2024 লোকসভা যদি দেখেন, এই 100টা টি গার্ডেন বুথসে বিজেপি 55টায় এগিয়েছিল, 45টা তৃণমূল এগিয়েছিল। এবার 45টা তৃণমূল এগোনোর বদলে তৃণমূল এগিয়েছে 81টায়, আর 55টা বিজেপি কমে গিয়েছে 19। এর মূল কারণ হচ্ছে মানুষ বুঝতে পারছেন যে বিজেপি ভুল বুঝিয়েছিল এই চা শ্রমিকদের, চা বাগান সংক্রান্ত যারা রয়েছেন তাদেরকে, কিন্তু আসল উপকারটা দিচ্ছেন, মানুষের পাশে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মানুষ, চা বাগান সংক্রান্ত মানুষ, তারা আবার তৃণমূল কংগ্রেসকেই পুরো ভোটটা দিচ্ছেন। সেই কারণে এই বিপুল সাফল্য তৃণমূল প্রার্থী। প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত জীবনাবসান হয়েছে আজকে বারাণসীর হাসপাতালে, কি বলবেন? দেখুন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, তার জীবনাবসানের খবর পেয়েছি, আন্তরিকভাবে শোক জ্ঞাপন করছি। পঙ্কজবাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় ছিল, বেশ ভালো পরিচয় ছিল। বিভিন্ন টিভি বিতর্কে ইস্যুভিত্তিকভাবে তার সঙ্গে আমার বিরোধিতা থাকতো, যে আপনাদের সময় সব ভালো ছিল আর এখন সব খারাপ, প্রাক্তন হয়ে বর্তমানদের ভুল ধরতে ভালো লাগে। আমি আমার মতো লজিক দিতাম, উনি আবার ওনার মতো লজিক দিতেন, কিন্তু এর বাইরে উনি একজন দক্ষ বক্তা, বয়স্ক মানুষ, কিন্তু একটা স্পিরিট সবসময় কাজ করতো। বহুভাবে কথা হয়েছে, আমাকে স্নেহ করতেন এবং আমাদের নানা বিষয়ে কথা হতো। এবার পঙ্কজবাবু আচমকা অসুস্থ হয়ে মৃত্যু, গভীর শোক প্রকাশ করছি এবং টিভি প্যানেল এবং এই ধরনের আলোচনায় নিশ্চিতভাবে পঙ্কজবাবুকে মিস করব। থ্যাংক ইউ।